মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হঠাৎ ইন্দ্রাণীর মনে হল ওর দুঃখ যাপন ঠিকঠাক হচ্ছিল না। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিল, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিল, ফোন অবধি বন্ধ করে দিল শেষমেশ। সহেলি ফোন করেছিল সকালে, পায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজেও রেড রিসিট নেই। মেসেজ পৌঁছলই না গন্তব্যে। বেলার দিকে আবার ফোন করল সহেলি। ইন্দ্রাণীর ফোন তখনও সুইচড অফ। হালকা চিন্তা হচ্ছিল। সেই চিন্তাই বেড়ে গেল বিকেলের দিকে। তখনও ফোনে পাওয়া যাচ্ছিল না ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী অবশ্য অপর প্রান্তে বহাল তবিয়তেই ছিল। আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে দিব্যি দুপুরের খাবার সারল। অল্প ভাত ঘুমও দিয়ে নিল। সন্ধে নাগাদ কলিং বেল বাজল বাইরে। একবার, দুবার। পাশ ফিরল ইন্দ্রাণী। অনেকক্ষণ ঘুমিয়ে চোখ মুখের অবস্থা সত্যিই কাহিল। তাছাড়া কোথাও গিয়ে অনিয়ম তো একটা হচ্ছিলই, আর সেজন্য চোখের তলায় কালিও পড়েছিল। কলিং বেল বেজে যাওয়ার পর দরজায় রীতিমতো চাপড় পড়তে শুরু করল। বাধ্য হয়ে উঠে দরজা খুলল ইন্দ্রাণী। শরীরটাকে টেনে নিয়ে কোনো ক্রমে দরজা অবধি গেছিল। দরজা খুলে দিয়ে আবার এসে বিছানায় নিজেকে এলিয়ে দিল। সহেলি এসেছিল ওর খোঁজ নিতে। এসেই গজগজ করতে শুরু করে দিল। হ্যাঁ রে, তোর কি একটা আক্কেল জ্ঞান নেই? কি শুরু করেছিস তুই? হোয়াটসঅ্যাপ বন্ধ, ফোন বন্ধ, ফেসবুকে অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছিস। সমস্যাটা কি বলতো তোর? খোলাখুলি বল, কি হয়েছে তোর? ইন্দ্রাণী ওর ক্লান্ত শরীরটাকে নিয়ে উঠে বসল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফিরে এলো। সহেলির দিকে তাকিয়ে বলল, আমি একদম একদম ভেসে গেছি রে সহেলি। ইন্দ্রাণীর চোখ দিয়ে বয়ে যাচ্ছিল জল, কিন্তু সহেলি ওর আচমকা ভেসে যাওয়ার কারণ অনুধাবন করতে পারল না। খানিক অবাক হয়ে জিজ্ঞেস করল, ভেসে গেছিস? এই ঠাম্মি ঠিক আছে তো? ঘাড় নেড়ে ইন্দ্রাণী বলল, হ্যাঁ রে, সবাই ঠিক আছে, আমি শুধু ঠিক নেই। সেটাই তো জানতে চাইছি, কেন ঠিক নেই তুই? কি হয়েছে তোর? অর্জুন। অর্জুন কি? অর্জুনের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠছিল। আচমকা অর্জুন সে সবকিছু অস্বীকার করল। সবকিছু। জানিস, এত কিছুর পরেও আমি ওর কাছে স্বল্প পরিচিত, শুধু একজন টিমমেট, আর কিচ্ছু নই। অর্জুন অস্বীকার করল? হ্যাঁ, করল তো। যা বলল তার মানে এই দাঁড়ায় সমস্ত কিছু বাড়িয়ে ভেবেছি আমি। কিন্তু আমি কি এতটাই বোকা, এতটাই অবুঝ? এমন একটা বিষয় আমি আগাগোড়া ভুল বুঝলাম। তোর তাই মনে হয় সহেলি? দেখ, আমার মনে হওয়ায় কিছু এসে যায় না, তবে একজনের অন্যজনের প্রতি মুগ্ধতা এত সহজে ভুল বোঝার মতো কোনো বিষয় নয়। এক্স্যাক্টলি। কিন্তু অর্জুনের সঙ্গে এই বিষয়ে তো তর্ক চলে না। প্রাপ্য ভালোবাসার জন্য আমি তো আর ঝগড়া অশান্তি করতে পারি না। তা বলে তুই চুপ করে থাকবি? নিজেকে কষ্ট দিবি এভাবে? নিজেকে কষ্ট দিচ্ছি না তো, মুক্তি দিচ্ছি। সমস্ত অ্যাটাচমেন্ট থেকে নিজেকে সরিয়ে রেখে নিজেকে একটা বাঁচার রাস্তা খুঁজে দিচ্ছি। কিন্তু তুই কেন নিজেকে এরকম বিচ্ছিন্ন করে রাখবি? তুই তো কোনো ভুল করিসনি। করেছিস কি? না, ভুল নয়, আবার ভুলই হয়তো। কলকাতার এত আলো, এত উৎসব দেখে হয়তো আমারই মাথা ঘুরে গেছিল। নিজেকে ভুল বোঝাস না ইন্দ্রাণী। তাই যদি হতো তাহলে তো তা চয়নের সাথেই হতে পারত। সে সুযোগও যথেষ্ট ছিল। পার্টিকুলারলি তুই যখন অর্জুনের কথাই বলছিস, তার মানে ব্যাপারটা সিরিয়াস। আমি দেখছি, দাঁড়া কি করা যায়। কিন্তু তুই এর আগে কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিস না। তুই কি দেখবি? দেখি কি করা যায়। এইভাবে তো তোকে কষ্ট পেতে দিতে পারি না। দেখ, অর্জুনকে কিছু বলতে যাস না আবার। বলবো না কেন? ওর যা ইচ্ছে তাই করবে, ছ্যাবলামি হচ্ছে। ইন্দ্রাণী আর কিছু বলল না। যদি সহেলি নিজে থেকে অর্জুনকে কিছু বলে, তাহলে ওর কিছু বলার নেই। কোনো দিকেই যখন আশা নেই, তখন দেখা যাক সহেলি কোনো সুখবর আনতে পারে কিনা। সহেলির সরাসরি অর্জুনের সাথে যোগাযোগ ছিল না। ভায়া চয়ন খবর পাঠালো অর্জুনের কাছে।
জরুরি দরকার, সাক্ষাৎ প্রয়োজন। অর্জুন এমন এক অপরিচিতার থেকে জরুরি তলব পেয়ে চমকেই গেছিল। তাড়াতাড়ি যোগাযোগ করে দেখা করলো একদিন। অর্জুন জিজ্ঞেস করল, চায়ের দোকানে বসা যাক? সহেলি আপত্তি জানিয়ে বলল, না, চায়ের দোকান না, বাইরেই ফাঁকা জায়গায় কথা বলবো। অর্জুন তো কার্যকারণ কিছুই টের পাচ্ছিল না। গড়িয়া বাজারের কাছেই একটা মাঠের পাশে সিমেন্টের একটা বসার জায়গা ছিল, সেখানেই বসল অর্জুন। সহেলি বসল না, দাঁড়িয়ে থাকল। অর্জুনকে হালকা নার্ভাস লাগছিল, একেবারে আনকোড়া ব্যাটসম্যানরা যেরকম হয়। সামনের ধেয়ে আসা বল সুইং করবে নাকি স্লোয়ার হবে সেটুকু অবধি বুঝতে পারছিল না। সহেলি আচমকা এবার জিজ্ঞেস করল, ইন্দ্রাণীর সাথে এরকম কেন করলেন? অর্জুন এমন একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। একজন অপরিচিতের প্রতি সামান্য ভদ্রতাটুকু দেখানোর প্রয়োজন বোধ করল না। সরাসরি এমন ব্যক্তিগত প্রশ্ন। অর্জুন খানিকটা বিরক্ত হয়েই বলল, প্লিজ, আপনার সাথে ব্যক্তিগত আলোচনা করতে আমি স্বচ্ছন্দ নই। আপনার অন্য কোনো বিষয়ে কোনো কথা থাকলে বলুন। অন্য কোনো বিষয় নয়, এই বিষয়ে কথা বলবো। আপনি কি ভেবেছেন নিজেকে? একটা মেয়ে নিজে প্রায় মরতে বসেছে, আর সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার? মরতে বসেছে? এমন কোনো অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আদৌ ছিল কি? আলবাগ ছিল। আপনি ওর মনে মিথ্যে প্রেমের আশা জাগিয়েছেন। ভালোবাসা একটা অবুঝ বাচ্চা ছেলেও বুঝতে পারে, সেখানে তো ভুল বোঝার কিছু নেই। আছে, ভুল বোঝার অনেক কিছু আছে। একটা বন্ধুত্ব নিয়ে কেউ যদি আকাশ কুসুম ভেবে নেয়, সে দায় আমার ওপর বর্তায় না কোনোভাবেই। বন্ধুত্ব? কেবল বন্ধুত্ব? পুজোয় ঘুরতে যাওয়া, একাডেমিতে নাটক দেখতে যাওয়া, এসব শুধু বন্ধুত্ব? কেন, আপনি আপনার কোনো বন্ধুর সাথে পুজোয় ঘোরেন না? থিয়েটার দেখেননি কোনো বন্ধুর সাথে? সে আপনি যদি নাও দেখে থাকেন, তার মানে তো বন্ধুত্বের সংজ্ঞাটা সংকীর্ণ হয়ে যায় না? আপনি পাতি পালাবার রাস্তা খুঁজছেন অর্জুন বাবু, সে রাস্তা তো আপনি পাবেন না। মানে জোর জবরদস্তি নাকি? প্রেম করতেই হবে? আপনি তো সেরকমই ভাব দেখিয়েছেন এতদিন, বললেই হলো। আর সেটা ইন্দ্রাণী অ্যালাউই বা করলেন কেন? উনি তো একটা দীর্ঘদিনের প্রেম করতেন, সেসব ভুলে উনিও আমার কথায় নাচতে শুরু করে দিলেন। এসব বিশ্বাসযোগ্য মনে হয় আপনার? মানে ওর পুরনো প্রেম টেনে এনে কি বোঝাতে চাইছেন? পুরনো প্রেম? কতদিনের পুরনো? কবে থেকেই বা এই প্রেমটা পুরনো হলো, বাতিল হলো? সেই হিসেব আছে আপনার কাছে? আপনি আপনার আর ইন্দ্রাণীর সমীকরণটার কথা বলুন। কি আর বলার আছে? শেষ কথা যখন হয়েছে তখন অব্দি প্রতিটা সময় আমরা আপনি আগে করে গেছি, কখনো তুমিতেও পৌঁছইনি। ঠিক কি দেখে ইন্দ্রাণী মনে করলেন আমি তার প্রেমে বিভোর? সে বিষয়ে কথা বলেছেন ইন্দ্রাণীর সাথে? না, এই প্রশ্নগুলো ইন্দ্রাণীকে করা হয়নি। ইন্দ্রাণী নিজেও জানে আমি নির্দোষ, তাই আপনার মতো না জেনে চার্জ তো ও করতে পারবে না। তাই আমিও এসব প্রশ্ন করিনি, ইনফ্যাক্ট করার প্রয়োজন হয়নি। সহেলি এই বাক্যযুদ্ধে একরকম পরাজিত হল। হনহন করে হেঁটে বেরিয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল আচমকা এই ইন্দ্রাণীর হয়ে বলতে আসা ওর আদৌ উচিত হয়নি। কতটুকুই বা জানে এই সম্পর্কের? অর্জুনের কথাগুলো যুক্তিহীন নয়। অর্জুন যে নিজের জায়গায় নির্ভুল, তার জন্য যথেষ্ট দৃঢ় যুক্তি ওর কাছে মজুদ ছিল। তাহলে ইন্দ্রাণী কি ভুল করে বসল? এই ভুল কি আদৌ করা সম্ভব? নাকি ইন্দ্রাণী ইচ্ছেকৃতই একরকম করছিল? ইন্দ্রাণীর প্রতি যে অগাধ বিশ্বাস প্রথমের দিকে ছিল, তা আস্তে আস্তে টলতে শুরু করেছিল সহেলির মধ্যে। হয়তো ইন্দ্রাণী কোনো ছক কষেছিল, কিন্তু শেষমেশ পেরে ওঠেনি। চারদিকে ছড়িয়ে অসংখ্য লুপহোল। ইন্দ্রাণী ধরা পড়ে গেছিল, তাই হয়তো কি করবে ভেবে পাচ্ছিল না। আসলে ওর একুল ওকুল দুকুলই ভেসে গেছিল। সে যাই হোক, ওর এসব কথা বলতে আসার সপক্ষে আর কোনো যুক্তি ছিল না। বেকার একটা সন্ধে নষ্ট হলো। ইন্দ্রাণীর ওপরেই ওর রাগ হচ্ছিল। ওর হাত ধরেই কলকাতায় এসেছিল ইন্দ্রাণী, অন্তত পক্ষে ওকে সত্যি কথাটুকু বলতে পারত। ফিরে ইন্দ্রাণীর ওখানেই যাবে ভেবেছিল, কিন্তু আর ওদিকে গেল না। হাঁটতে হাঁটতে সোজা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। দুপাশে লোকজন, তাদের নিত্য কাজ। অনেকে তার পরিচিত, আবার অনেকে অপরিচিত। তবু কাউকে আর বিশ্বাস হচ্ছিল না ওর। সবাই যেন ওর বিশ্বাস ভাঙার জন্যই ঘুরছিল কক্ষপথে। তবু অর্জুন জানে, পৃথিবীর সবাইকে ভুল বোঝানো যায়, বজ্র কঠিন যুক্তি দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া যায়।
কিন্তু নিজের মনকে ফাঁকি দেওয়া যায় কি? দিনের শেষে বিবেকের মুখোমুখি দাঁড়াতেই হয়। সহেলির সঙ্গে তর্ক যতক্ষণ চলছিল, অর্জুন ফ্রন্ট ফুটে খেলছিল। তখন সে দুঁদে আইনজীবী, আইনের সমস্ত ফাঁক ফোকর নখদর্পণে ছিল। কিন্তু সহেলি চলে যাওয়ার পর জিতে গেল অর্জুন। কই কই না তো। সিমেন্টের বসার জায়গাটা আঁকড়ে বসেই থাকলো অনেকক্ষণ। তারপর উঠে গিয়ে সামনের একটা দোকান থেকে সিগারেট কিনল। দোকানটায় হলুদ আলো, পাড়ার আটপৌরে দোকান, যেসব দোকানে লোকের ধার বাকি চলে। আচ্ছা, এখনো কি কোনো দোকানদার বিশ্বাস পুঁজি করে ধার বাকিতে মাল বিক্রি করে? কে জানে। পুরনো কাঁচের বয়ামের বদলে প্লাস্টিকের কৌটো এসে যাওয়ার পর কলকাতা শহরে এই জিনিসের দেখা মেলা ভার। কাঁচের বয়ামের থেকে প্লাস্টিকের কৌটোয় অনেক বেশি সুবিধে। হালকা, পড়ে গেলে ভেঙে যায় না সহজে। আর তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে যে কোম্পানির জিনিস পাইকারি রেটে কেনা হয় তারাই ফ্রি দেয়। তবু এই দোকানে কাঁচের বয়াম আছে অনেকগুলো। সাবধানে রেখেছিল মালিক, তাই ছিল। তার মধ্যে একটায় বেসনের লাড্ডু। সেদিকে চোখ পড়তেই জগদীশপুরের কথা মনে পড়ে গেল। ইন্দ্রাণীর ঠাম্মির হাতের চিনির নাড়ু। যুক্তিতর্কের মুহূর্তে এইসব ছোটখাটো জিনিস উঠে আসে না কখনোই। কিংবা ষষ্ঠীর দিন ফুটপাথে বসে পড়া, আড্ডায় ঠেকে নাটকের পাঠ। শুধুমাত্র অচেনা একজনকে হারিয়ে দেওয়ার জন্যই জীবনী শক্তির এই অপচয়। অস্থির লাগছিল অর্জুনের। ওরে কাজটা করা উচিত হয়নি। ভীষণ খারাপ লাগছিল। কি এমন লাভ হলো ওর? প্রেম তো ও করলই না, বরং একটা সুন্দর সম্পর্ক ভেস্তে দিল। এখন যদি কিছু না করে, এই অস্বস্তি সারা জীবন ওকেই বয়ে বেড়াতে হবে। কিন্তু কি আর করবে অর্জুন? একটাই তো উপায়, ইন্দ্রাণীর সাথে প্রেম। কিন্তু তার কি কোনো ভবিষ্যৎ আছে? অর্জুনের মধ্যে থাকা একজন মানুষই ওকে প্রশ্ন করল, কেন ভবিষ্যৎ নেই কেন? অর্জুনের মধ্যে থেকেই আরো একজন উত্তর দিল, ইন্দ্রাণীর বয়সটা হালকা বেশি। তাকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই আগের জন ধমকে উঠল, মানে বয়স একটা ফ্যাক্টর? এটা একবিংশ শতক, মঙ্গলে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে দেশ, আর সেখানে বয়স প্রেমের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হলো? আগের জন হেসে উঠল, হাসি থামিয়ে বলল, এসব গাঁত মারা যুক্তি দিয়ে জীবন চলে? আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা হতে পারে। তাছাড়া বয়সের কারণে একটা প্রেশারও কাজ করবে, তাড়াতাড়ি বিয়ে করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেগুলো কি করে এড়িয়ে যাবি? অন্যজন উড়িয়ে দিল এসব কথা। বলল, দেখ অর্জুন, এসব অবান্তর জিনিসপত্র ভাবিস না। কিছু নিয়ে যদি ভাবতে হয় তাহলে ভালোবাসা নিয়ে ভাব। ভালো রাখতে পারবি কিনা ভাব। আদৌ ভালো লাগা জন্মেছিল কিনা ভাব। এই অপরাধ বোধ বয়ে নিয়ে যেতে পারবি তো, সেইটা ভাব। মাথা যেন অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আবার এসে সিমেন্টের বেঞ্চিতে বসে পড়ল। সিদ্ধান্ত একটা নিতেই হবে। এভাবে আর পারা যাচ্ছিল না। বেশিক্ষণ শান্ত হয়ে বসেও থাকতে পারছিল না। ইন্দ্রাণীকে ফোন করল একবার, পেল না ফোনে, ফোন সুইচড অফ। সামনের দোকান থেকে আরেকটা সিগারেট কিনে খেল। তারপর আর স্থির হয়ে থাকতে পারল না। ইন্দ্রাণীর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল। তখন সন্ধে রাতের দিকে এগোচ্ছিল। শহরের ব্যস্ততা তুঙ্গে উঠে আবার কমতে শুরু করেছিল। প্রায় 9:30 নাগাদ গিয়ে দাঁড়ালো ইন্দ্রাণীর ফ্ল্যাটের দরজার সামনে। কলিং বেলের দিকে তাকালোও না। চওড়া হাতে বার দুয়েক চাপড় মারল। আচমকা দরজায় আওয়াজ শুনে আলুথালু বেশে দৌড়ে এলো ইন্দ্রাণী। পরনে ঘরোয়া পোশাক, চুল খোলা, মুখে কোনো বাড়তি সাজ নেই। দরজার দুপাশে দুজন মানুষ, দুজনেই অস্থিরভাবে এগিয়ে এসেছিল। আর দুজনেই দুজনকে দেখে স্থির হয়ে গেছিল।
এভাবে কতক্ষণ যে কেটে গেল দুজনেরই খেয়াল নেই। ইন্দ্রাণীর চোখের বাঁধ যেন আর কাজ করল না। কুল ছাপিয়ে দুগাল ভেসে গেল। নিজেকে আর সামলাতে পারল না ইন্দ্রাণী। অর্জুনও কোনো এক অন্তরের টানে জড়িয়ে ধরল ইন্দ্রাণীকে। কোনো এক শান্ত জল হাওয়া যেন ছুঁয়ে দিচ্ছিল ওদের, যেন কোনো এক দক্ষ যজ্ঞের পর আকাঙ্ক্ষার সবটুকু পেয়েছিল আজ। এই কি চেয়েছিল তবে? অর্জুন নিজেও নিজের কাছে অবাক হয়ে গেছিল। এই সহজ সমীকরণ থেকে কেন এতদিন দূরে ছিল তবে? ইন্দ্রাণী তারপর অর্জুনের কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, দরজায় দাঁড়িয়ে থাকবেন? অর্জুন ওর বাহুবন্ধন শিথিল করল। চোখে চোখ রাখতে তখনও সামান্য অস্বস্তি হচ্ছিল অর্জুনের। লজ্জা পাচ্ছিল বোধহয়। অর্জুন দরজা ছেড়ে সরে আসার পর ইন্দ্রাণী দরজা বন্ধ করে দিল। কিছুই হয়নি এমন এক নির্বিকার চিত্তে জিজ্ঞেস করল, সন্ধে থেকে খেয়েছেন কিছু? অন্যমনস্কভাবে অর্জুন উত্তর দিল, না, খাইনি তো। ইন্দ্রাণী ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে বলল, বসুন, আমি কিছু একটা বানিয়ে আনছি। তারপর ইন্দ্রাণী রান্নাঘরে গিয়ে নুডলসের প্যাকেট ছিঁড়ে বানাবার প্রস্তুতি নিচ্ছিল। অর্জুনও সেখানে এসে দাঁড়াল। ভীষণ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি কিছু সাহায্য করতে পারি? ইন্দ্রাণী পেঁয়াজ লঙ্কার ঝুড়িটা এগিয়ে দিয়ে বলল, একটা পেঁয়াজ কয়েকটা লঙ্কা কেটে দিন তবে। অর্জুন ইন্দ্রাণীর কথা মতো কাজ করে যাচ্ছিল। যেন আর কি বলবে ভেবে পাচ্ছিল না। বেশ অনেকক্ষণ পরে অর্জুন জিজ্ঞেস করল, সিগারেট আছে আপনার কাছে? ইন্দ্রাণী সে কথার উত্তর না দিয়ে ঘরের দিকে চলে গেল। বিছানার পাশে জানলায় রাখা সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ফিরে এলো। আবার এগিয়ে দিল অর্জুনের দিকে। অর্জুন সেখান থেকে একটা সিগারেট ধরালো। নিজে কয়েক টান দিয়ে এগিয়ে দিল ইন্দ্রাণীর দিকে। ইন্দ্রাণী মুহূর্তের জন্য থেমে গেছিল। তারপর নিজেও হাত বাড়িয়ে কাউন্টার নিল। এভাবে বেশ খানিকক্ষণ চলার পর ইন্দ্রাণী অর্জুনের চোখে চোখ রাখল। অর্জুন তার মুখের ওপর এ দৃষ্টির উত্তাপ যেন অনুভব করছিল। এই দৃষ্টি সরছিল না দেখে নিজেও তাকালো ইন্দ্রাণীর চোখে। দু চোখ স্থির, ঠোঁট কাঁপছে। ওপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁট যেন কোনো জলের অভাবে গায়ে গায়ে লেগে আছে। অর্জুন ইন্দ্রাণীর দিকে একটা হাত বাড়িয়ে দিল। ইন্দ্রাণী সে হাত ধরল আলতো করে। কাছে টেনে নিল অর্জুন, অনেকটা কাছে। নিজেদের মধ্যের ব্যবধান কমতে কমতে ঠোঁটে ঠোঁট রাখা হল। পৃথিবীর সব আলো যেন নিভে গেল। চূড়ান্ত এক শীতলতা ঘিরে ধরল দুজনকে। একে অন্যের ঠোঁট আঁকড়ে কতক্ষণ ছিল নিজেরাও জানে না। নুডলস বানানো হলো। পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে তা মুখরোচকও করা হলো। পাশাপাশি বসে দুজন সেসব খেয়েও নিল। কিন্তু কথা বিশেষ হচ্ছিল না। যেন এত কাছাকাছি এসে পড়েছিল দুজন, শব্দেরও কোনো প্রয়োজন নেই আর। অর্জুনকে কোনো ক্ষমা চাইতে হয়নি। ইন্দ্রাণীকেও উদারতার পরিচয় দিয়ে সে ক্ষমা ঘোষণা করতে হয়নি। একে অন্যকে কাছে টেনে নিয়ে যেন শব্দহীনভাবেই সে কাজ সেরে ফেলেছিল। রাত তখন অনেকটাই। অর্জুন প্যাকেট থেকে আরেকটা সিগারেট বার করে ধরালো। বেশ খানিকক্ষণ টানার পর বলল, আজ উঠি, বুঝলেন, ফিরতে হবে। ইন্দ্রাণী অর্জুনের কথাটাকেই প্রশ্নের আকারে ওকে ফিরিয়ে দিল। জিজ্ঞেস করল, ফিরতেই হবে?
এ প্রশ্নের উত্তর পেল না ইন্দ্রাণী। অর্জুন বলল, কালকেই আসবো আবার, সকাল সকাল। এই ধরুন আপনার চা বানানোর আগেই। ইন্দ্রাণী লজ্জার মাথা খেয়ে বলল, তবে আর রাতটুকুর জন্য যাওয়া কেন বাপু? আমার ফ্ল্যাটে তো ঘরের অভাব নেই, চাইলে আপনি অন্য ঘরেও থাকতে পারেন, মানে যদি চান আর কি। অর্জুন এ কথার প্রতিবাদ করল না, হাসলও না, বেরিয়ে পড়ল। স্কুটি বিগড়েছিল, তাই স্কুটি নিয়ে কদিন বেরোনো হচ্ছিল না। এই রাত বিরেতে ইন্দ্রাণীর বাড়ি থেকে বেরিয়ে তো পড়ল, ফিরে আসতে হলে একটা লজ্জার ব্যাপার হবে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল। একটাও অটো দেখতে পেল না রাস্তায়। এত রাতে অটোর জন্য অপেক্ষা করাও বোকামি। ফোন থেকে অনলাইনে বাইক বুক করল শেষমেশ। অপরিচিত একজন এসে দাঁড়ালো মিনিট 5 মধ্যে। হালকা দরদামের পরেই অর্জুনকে পেছনে চাপিয়ে বেরিয়ে গেল। জোরে চালাচ্ছিল ভীষণ। হাওয়া এসে ঝাপটার মতো লাগছিল মুখে চোখে, যেন কোনো এক অদৃশ্য শক্তি বাগে পেয়ে অর্জুনকে একটার পর একটা সজোরে চড় কষিয়ে যাচ্ছিল। এরপরের দৃশ্যে ফুটে উঠছিল একটা সুন্দর সকাল। তবে সুন্দর বলা যায় কি? সুন্দরের সংজ্ঞা তো সবার কাছে আলাদা। অর্জুনের এই কুয়াশাবৃত শহরকে দেখতে বেশ ভালোই লাগছিল, যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিল তখনও। ভোরের ঠান্ডাটুকুর সাথে এ যেন কি এক লুকোচুরি খেলা। অর্জুনের পরনে জিন্স আর টি শার্টের ওপর একটা হলুদ জ্যাকেট। দিনটার একটা বিশেষ গুরুত্ব ছিল বলেই হয়তো। রাস্তার ধারের একটা দোকানে সবে চা নামানো হলো। কয়েকজন রোজকার খদ্দের বেঞ্চে বসে অপেক্ষা করছিল। অর্জুন গিয়ে তাদের পাশেই বসল। দোকানদার এক ভাঁড় চা ওর দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, বিস্কুট দেব? সকালে কিছুই খেয়ে বেরোয়নি। অর্জুন তাই কোনো রকম দ্বিধা না করে বলল, দিন একটা বাদাম বিস্কুট আর একটা সিগারেট দেবেন। বিস্কুটটা তাড়াহুড়ো করে খেলো প্রথমে, তারপর চায়ে একটা আলতো চুমুক দিয়ে সিগারেট ধরালো। আপাতত ওর গন্তব্য ইন্দ্রাণীর ফ্ল্যাট, কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল, তাই মাঝখানে এই চা পানের বিরতি। চা খেয়ে অটো ধরল। ইন্দ্রাণীর ফ্ল্যাটে পৌঁছে আজ আর দরজায় ধাক্কা দিল না। ভদ্রলোকের মতো কলিং বেল বাজালো একবার, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও ওদিক থেকে কোনো সাড়া শব্দ এলো না। নির্ঘাত ঘুমোচ্ছিল ইন্দ্রাণী। কিন্তু শীতের সকালে দূর থেকে ঘুম ভাঙানোর আদৌ কোনো উপায় আছে কি? ভদ্রতা পরিত্যাগ করে অর্জুন এবার দরজায় ধাক্কা দিল। তাতেও কোনো উত্তর পাওয়া গেল না। অ্যাপার্টমেন্টের সদর দরজা দিয়ে বেরিয়ে এসে অর্জুন জানলার কাছে উঁকি মারল। জানলা খোলা, তবে পর্দা দেওয়া ছিল। জানলায় কাঁচের বোতলে রাখা মানি প্লান্টের ছোট্ট চারা। সবেমাত্র শিক জড়িয়ে উঠতে শুরু করেছিল। সেই জানলা থেকে হাতছানি দিয়ে ইন্দ্রাণীর নাম ধরে কয়েকবার ডাকল, ইন্দ্রাণী, 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 ইন্দ্রাণী। কিন্তু ইন্দ্রাণী তখনও গোটা শরীর কম্বলে ঢেকে মুখটুকু বার করে গভীর নিদ্রায় ডুবে। হাত গলিয়ে ওই মানি প্ল্যান্ট রাখা বোতলটা বার করল। তারপর তা থেকে সামান্য একটু জল হাতে নিয়ে ছেটালো ইন্দ্রাণীর মুখ লক্ষ্য করে। আচমকা ঠান্ডা জলের ঝাপটায় চোখ খুলল ইন্দ্রাণী। দেখল কয়েদিদের মতো জালনা শিক ধরে দাঁড়িয়ে অর্জুন। স্বপ্ন দেখছে নাকি? মুচকি হেসে খানিকক্ষণ অমন ঘাপটি মেরেই পড়ে থাকল। তারপর উঠে গিয়ে দরজা খুলল। অর্জুন তো ঘরে ঢুকেই একটা ধুমধুমার বাঁধিয়ে দিল। মিষ্টিভাবে অভিযোগের সুরে ইন্দ্রাণীকে বলল, এই আপনার আক্কেল? হ্যাঁ, বাড়িতে অতিথি আসবে জেনেও আপনি এত বেলা অবধি ঘুমোচ্ছিলেন? ইন্দ্রাণী নির্বিকারভাবে বলল, অতিথি? অতিথি কই?
আপনার তিথি নক্ষত্র সব তো জানি। আপনি তো নিজের লোক। নিজের লোক? থমকে গেল অর্জুনের সমস্ত কিছু। ও সত্যি ইন্দ্রাণীর নিজের লোক? জীবনে এমনভাবে কেউ ওকে নিজের লোক বলে দাবি করেনি কখনো। এ কথার মধ্যে কেমন যেন আগলে নেওয়া আছে, আর এটুকুই বড় তৃপ্তি দিচ্ছিল ওকে। এলোমেলো বিছানাতেই বসল অর্জুন। ইন্দ্রাণী আবার কম্বলের মধ্যে ঢুকে গেল। অর্জুন শুয়ে থাকা ইন্দ্রাণীর গাল স্পর্শ করে জিজ্ঞেস করল, আপনি উঠবেন না? ইন্দ্রাণী যেন সে কথা শুনতেই পেল না। আরেকটু দেওয়ালের দিকে সরে গিয়ে অর্জুনের মতো জায়গা করে দিল। এ যেন অর্জুনকেও ঘুম দিয়ে নেওয়ার আহ্বান। শীতের সকালে এইসব হাতছানি খুব কম মানুষই অস্বীকার করতে পারে। অর্জুনও বেশি কিছু না ভেবে কম্বলের তলায় সেঁধিয়ে গেল। ইন্দ্রাণী পাশ ফিরে অর্জুনের বুকে থুতনি রাখল। নরম স্বরে অর্জুন বলল, তেষ্টা পাচ্ছে তো, চা খাবো। ওই রকম অবস্থাতেই ইন্দ্রাণী উত্তর দিল, চা তো এখন নেই। অর্জুন ইন্দ্রাণীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, তবে? ইন্দ্রাণী আস্তে আস্তে অর্জুনের ঠোঁট পর্যন্ত এগিয়ে গেল। আগের দিন এখানেই থেমে গেছিল দুজন। বাড়ি ফিরে গেছিল অর্জুন। কিন্তু আজ অনন্ত অবসর। বেয়াক্কেলে ছেলে নদীর স্রোত কিংবা তল না বুঝে নেমে যায়, আর ভেসে যায় চিরজীবনের মতো। অর্জুনেরও আজ সেই অবস্থা হল। কোথায় যে তল তা টেরই পেল না। পরিব্রাজকের মতো ইন্দ্রাণীর ঠোঁট থেকে বুক, বুক থেকে ঠোঁট ঘুরতে থাকল অর্জুন। ওর ঠোঁট যেন আলপনা দিল শরীর জুড়ে। ওদের মধ্যেকার সামান্য সুতোটুকুও গায়েব হয়ে গেল। কি যেন অনুসন্ধান করতে এসে ইন্দ্রাণীকে তছনছ করে ফেলল অর্জুন। এক একটি ডাকা বুকো স্পর্শে ইন্দ্রাণী যেন উন্মাদ হয়ে গেল আজীবনের মতো। চাপটে ধরল অর্জুনকে। অর্জুনও জড়িয়ে ধরল। অনেকক্ষণ এমন নিরাবরণ অবস্থায় একে অন্যকে জড়িয়ে ধরেছিল দুজন। তারপর দুহাত আলগা করল অর্জুন। ইন্দ্রাণীও সরে বসল। এরই মধ্যে কখন ওর চোখের কোণায় দুফোঁটা জল এসে উপস্থিত হয়েছিল খেয়ালই করেনি। আঙুল দিয়ে সাবধানে মুছে ফেলল চোখ। আস্তে আস্তে এক একটা ছড়িয়ে থাকা পোশাক টেনে এনে গায়ে দিল। হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিল। ইন্দ্রাণী একটা সিগারেট নেওয়ার পর অর্জুন একটা নিতে যাচ্ছিল। ইন্দ্রাণী ওকে ইশারায় বারণ করল। নিজে দুটান দিয়ে এগিয়ে দিল অর্জুনের দিকে। অর্জুন সাবধানে ছাই সমেত সিগারেটে টান দিল। তারপর একটা ভাঙা কাপে ছাই ঝেড়ে বলল, আজ কি ডান হাতের হরতাল? ইন্দ্রাণী চোখ দুটো ছোট করে এনে তাকালো অর্জুনের দিকে। জিজ্ঞেস করল, আপনার এক্ষুনি খিদে পেয়ে গেল? এই তো চুমু খেলেন। অর্জুনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুখে একটা অমলিন হাসি এনে বলল, তাতে তো মন ভরল, পেট ভরল কই? আর পেটকে তো একেবারে নেগলেক্ট করা যায় না, তাই না? ইন্দ্রাণী করুণভাবে তাকিয়ে বলল, না, আমি আজ পারছি না বাপু। আজ আপনি করুন কিছু একটা। আপনার রান্নার হাতটি তো চমৎকার। অর্জুন বলল, তাতে তো আপত্তি নেই, আগে বললেই পারতেন। এতক্ষণে পেটে ছুঁচোর ওয়ার্কআউট সহ্য করতে হতো না। তা কি খাবেন বলুন? চিকেন, মাটন, মাছ, পার্শে বাটা, পমফ্রেট, তেলাপিয়া, ভোলা, রুই, কাতলা। প্রিপারেশন কি হবে বলুন? সর্ষে দিয়ে পার্শে নাকি দই দিয়ে কাতলা? ইন্দ্রাণী বিষম খেয়ে বলল, আরে থামুন থামুন, একদিনেই তো বদ হজম করিয়ে দেবেন। আহা, সব কি আর একসাথে খেতে বলছি নাকি? কোনটা আজকে খাবেন বলুন? খাসির মাংস অনেকদিন খাওয়া হয়নি জানেন। রান্না করা বড় ঝকমারি, সামলানো দেয়। ব্যাস জো হুকুম। আজ তাহলে মাটন কষা।
নাকি অল্প তেলে তুলতুলে খাসির ঝোল? কোনটা? ঝোল ঝোল, অতি উত্তম। দিয়ে দিন বাজারের ব্যাগ। এই নিন, সাবধান, ভুটান চলে যাবেন না। জিভে জল নিয়ে অপেক্ষায় থাকবো। এই তো, এই ছুটে যাবো আর দৌড়ে ফিরবো। অর্জুন বেরিয়ে গেল। 8Bর কাছাকাছি কোনো একটা দোকান থেকেই কেনা যেত, কিন্তু মাটনের ব্যাপারে চেনা দোকানের প্রতি একটা বাড়তি দুর্বলতা সবারই থাকে। অর্জুনেরও ছিল, তাই গড়িয়া অবধি গেল। আবার দুজনের জন্য কত আর লাগবে মাংস? 700 মতো মাংস নিয়ে নিল। পয়সা খসল বটে, কিন্তু ইচ্ছেও তো মাঝে মধ্যে হয়। দাম মিটিয়ে ফিরে এলো। তারপর তো একটা দক্ষযজ্ঞ বেঁধে গেল। হাতা খুন্তির সে এক ধুমধুমার লড়াই। অমন শীতেও ঘেমে যাচ্ছিল অর্জুন। থেকে থেকে সামলাতে না পারা আদর আর রান্না দুই চলছিল সমান তালে। চাল কেনাই ছিল, কিন্তু তাতে কারোরই মন সায় দিল না। খাসির ঝোলের সাথে লম্বা চালের ভাতের একটা স্পেশাল কানেকশন আছে, তাই দোকান থেকে নিয়ে আসা হলো বাঁশকাঠি চাল। দুপুরে সব নিয়ে পাশাপাশি বসল দুজন। প্রেমের বহিঃপ্রকাশ অনেকভাবে ঘটতে পারে, জড়িয়ে ধরায়, চুমুতে, আদরে। কিন্তু এমন পাশাপাশি বসে দুপুরে ভাত আর খাসির মাংস খাওয়ার মতো প্রেমের নিখাদ প্রকাশ আর কিছু আছে কি? প্রেম তো একটা আটপৌরে ব্যাপার, লোকে খামোখাই তা জটিল করে দেয়। তা নিয়েই তো যত তর্ক, অশান্তি, ঝঞ্ঝাট। আর এই সব খাওয়া দাওয়ার শেষে একটা ম্যান্ডেটরি ভাত ঘুম, ব্যাস। শীতকালীন পূর্ণ সুখের দিন আর কিভাবেই বা সাজানোর ছিল। কিন্তু এসবের মধ্যেও হালকা একটা চিন্তা ইন্দ্রাণীর মনে ছিল, হয়তো অর্জুনের মধ্যেও চলছিল। বস্তুত ওরা দুজনেই বেকার, আর এরকম বাউন্ডুলের মতো একার জীবন চলতে পারে, সংসার চলে না। সংসার একটা গোছানো জিনিস, অনেক ভেবেচিন্তে করতে হয়। কিছু খরচ করলে কিছু জমাতেও হয়। কিন্তু এখানে খরচ আছে বটে, রোজগার তো নেই। অর্জুনেরও অধিকাংশ চলে বাবার পয়সায়। ইন্দ্রাণী চালাচ্ছিল ঠাম্মির পেনশনে। কিছু একটা তো করতে হবে এবার, কিন্তু কি করবে? সন্ধে উঠে অর্জুন বলল, সব তো হচ্ছে, এবার একটু রিহার্সালে মন দিন নাকি? ইন্দ্রাণী যেন এই অধ্যায়টাকে ভুলেই গেছিল। আচমকা বাস্তবের মুখোমুখি হয়ে ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মাথা নামিয়ে বলল, যাব তো, এবার যাব। শরীর মন দুই ঠিক আছে যখন, আর যেতে বাধা কোথায়? অর্জুন সামান্য হাসল। ইন্দ্রাণীর হাত ধরে আবার বুকের কাছে টেনে নিল। চুলে বিলি কেটে দিতে দিতে আবার চোখ বুঝল খানিকক্ষণের জন্য। থিয়েটারের প্রসঙ্গ সেদিন সন্ধে উঠেছিল বটে, কিন্তু তারপরেও বেশ কয়েকদিন এভাবেই কেটে গেল। দুজনের কেউই থিয়েটার মুখো হল না। জীবনের যে ভীষণ এক রদবদল হয়েছিল তা হজম করতেই একটা বিরাট সময় লেগে গেল। ছেলেবেলায় সবাই বাবা মাকে দেখে একটা সংসারের স্বপ্ন দেখে। তাদের মতো ঝগড়া অশান্তির সংসার নয়, তাদের থেকে শ্রেয় কোনো কিছু। ছোটবেলায় অর্জুন আঁকা শিখত কোনো এক মাস্টারের কাছে। সেখানে ও ছাড়াও আরো অনেকেই আঁকা শিখত। অর্জুনের নজর থাকত বড়দের আঁকার দিকে। যে গাছের পাতার রং সত্যি গাছের পাতার মতো, যে আকাশে মেঘ থাকে, শুধু আকাশই দিয়ে ভরাট নয়। দাদা কিংবা দিদিরা যখন ও রং করতে গিয়ে লেজে গোবরে হতো, অর্জুন ভাবত ও যখন সুযোগ পাবে এসব একেবারে হুবহু করে ফেলবে। পেয়েছিল অর্জুন সে সুযোগ, কিন্তু অমন হুবহু করে ফেলতে পারেনি। সেই ব্যর্থতার জন্যই হয়তো ছেড়ে দিয়েছিল আঁকার স্কুলে যাওয়া। কিন্তু সংসারের ক্ষেত্রে এখন ওর নিজের প্রতি খানিকটা হলেও ভরসা আছে। কি আর এমন লাগে কাউকে ভালোবাসতে, আগলে রাখতে?
সকালের জলখাবারটুকু অর্জুন বানালে দুপুরের খাবার দায়িত্বে থাকত ইন্দ্রাণী। মাঝে মধ্যে দরকারি জিনিস মনে করে কিনে আনত অর্জুন। দুজনেই সংসারের চিত্রে একা মাকে খেটে খুঁটে মরতে দেখেছিল প্রতিদিন। এক্ষেত্রে অন্ততপক্ষে সেই প্রথাটুকু মুছে ফেলতে পেরেছিল দুজন। সিগারেটের খরচও কমেছিল খানিক। এক সিগারেটে কাউন্টার খেয়েই তো চলে যাচ্ছিল। তাছাড়া চায়ের জন্য এখন আর দোকানে যাচ্ছিল না কেউই। যার চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল রান্নাঘরে গিয়ে বানিয়ে আনছিল দুজনের জন্য লিকার চা। এর সঙ্গে চলছিল দেদার আড্ডা। অর্জুন মাঝে মধ্যে একটা দুটো বই হাতে করে আনত, জীবনানন্দ কিংবা ভাস্কর চক্রবর্তীর কবিতার বই। মন দিয়ে পড়তে পড়তে আচমকা আবৃত্তি করে উঠত। ইন্দ্রাণীও এক হাতের মুঠোয় থুতনি ঠেস দিয়ে শুনত বিভোর হয়ে। যে যার বাসন নিজেই মেজে নিচ্ছিল। সে নিয়ে মাঝে মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতাও দেখা যাচ্ছিল। ইন্দ্রাণী হয়তো পরে মাজবে বলে নিজের থালা রেখে দিয়েছিল। অর্জুন নিজেরটা মাজতে গিয়ে ইন্দ্রাণীর থালাটাও মেজে দিচ্ছিল কখনো। ইন্দ্রাণী যখন তা আবিষ্কার করল, কপট একটা রাগ দেখিয়ে অর্জুনকে বলল, আপনি বারবার এমন কেন করেন বলুন তো? আমি কি বলেছি আমার থালা আমি মাজবো না? অর্জুন ভ্যাবা চাকা খেয়ে এর কি উত্তর দেবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, শুধু প্রেম করলে না হয় আপনাকে একটা গোলাপের তোড়া এনে দিতাম। সংসারে তো এমন বাড়তি খরচ মানায় না, তাই আপনার থালাটাই মেজে দিলাম। আপনি রাগ করবেন না প্লিজ। থালাটা আলোয় ফেলে দেখেছেন? এমন চকচকে করে মেজেছি না, আপনি চাইলে মুখ দেখতে পারবেন। মুখ দেখার অবশ্য চেষ্টা করল না ইন্দ্রাণী। একগাল হেসে অর্জুনের কাছে এসে বসল। জামা কাপড় কাচার ক্ষেত্রে অবশ্য ভিন্ন নিয়ম জারি হয়েছিল। সপ্তাহে 2 দিন জামা কাপড় কাচার জন্য বরাদ্দ। তার মধ্যে একদিন দায়িত্ব ইন্দ্রাণীর, অন্য দিন অর্জুনের। ইন্দ্রাণী তবুও নিজের সমস্ত কিছু কাচার দায়িত্ব অর্জুনকে দিচ্ছিল না, ভরসা করছিল না। অন্তর্বাস জাতীয় কিছু জিনিস সময় মতো নিজেই কেচে নিচ্ছিল নিয়ম করে। দুজনের এই সংসার দিব্যি চলছিল ঢিমে তালে। ইন্দ্রাণী মাঝে মধ্যে ভাবত, যদি কোনো মতে দুজনে কোনো না কোনো একটা চাকরি জুটিয়ে নেয় তাহলেই আর চিন্তা নেই। দুজনের রোজগারে দুজনের ভালো রকমই চলে যাবে। এরই মাঝে ঠাম্মি একবার ফোন করেছিল। ইন্দ্রাণী ঠাম্মির গলা শুনে বুঝতে পারল ঠাম্মির শরীর খুব একটা ভালো অবস্থায় নেই। কিন্তু বীণাপানি দেবী এ ব্যাপারে ইন্দ্রাণীর উৎকণ্ঠাকে বিশেষ পাত্তা দিলেন না। বেশ কিছুক্ষণ কথা বলার পর ওকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোদের নাটকের একটাও শো হয়নি এখনো? কবে হবে রে? বুড়িটাকে বলতে যেন ভুলে যাস না। ইন্দ্রাণী হ্যাঁ হুঁ করে সেই প্রসঙ্গ কোনো ক্রমে এড়িয়ে গেল। কিন্তু ওর মনে পড়ে গেল এই থিয়েটার করতেই কলকাতায় এসেছিল, আর আজ সে সমস্ত ভুলে গিয়ে শুধুমাত্র প্রেম, সংসার আর 5 জন মধ্যবিত্তের মতো জীবনযাপন এই সব নিয়েই ভাবছে। নিজের এই পদস্খলনের জন্য ওর যে আফসোস হচ্ছিল না এমন নয়, বরং সেই আফসোস ঢাকতেই আরো বেশি করে গুরুত্ব দিচ্ছিল স্বপ্নটাকে। সবকিছু কত যে অপূর্ব, কি যে অসাধারণ, তাই বোঝানোর চেষ্টা করছিল মনকে। সে চেষ্টা কতখানি সফল হচ্ছিল তা অবশ্য একটা বিষয়। অর্জুনকে আচমকা একদিন ইন্দ্রাণী বলল, আমাকে আপনার বাড়ি নিয়ে যাবেন না? অর্জুন প্রথমে সে প্রশ্নের উত্তর এড়িয়েই গেল। তারপর ইন্দ্রাণী আবার প্রশ্ন করতে বলল, যেখানে আমিই যাই না সেখানে গিয়ে আপনি কি করবেন? আসলে ইন্দ্রাণীকে বাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না। ছেলেদের বাড়িতে বান্ধবীকে নিয়ে যাওয়ার আগে আরও একটা বিষয় নিশ্চিত করতে হয়, তা হল মাস কাবারি মাইনে। আর সেদিক দিয়ে অর্জুন তখন নেগেটিভে দৌড়চ্ছিল। এদিক সেদিক খরচ ছিল, কিন্তু উপার্জন ছিল না। দিন সর্বদা সমান যায় না, আর এইসব অসমান এবড়ো খেবড়ো দিন মনেও একটা গভীর প্রভাব ফেলে। অর্জুনও এমনই একদিন আচমকা বাস্তবকে একটু বেশি অনুভব করতে শুরু করল। ভেতরের যে মানুষটা ওকে এই সম্পর্কের দিকে ঠেলে দিয়েছিল সেই হঠাৎ প্রশ্ন করে উঠল, এই ভাই, তুই এটা কি করছিস বলতো?
অর্জুন তাকে উত্তর দিতে যাবে তার আগেই বিরুদ্ধ মনোনেতা বলে উঠল, কেন, তুই যা বলেছিলি তাই তো করছে, জাস্ট প্রেম করছে আর জড়িয়ে শুয়ে পড়ছে, তোর তো ভালো লাগার কথা। অর্জুন বুঝতে পারল তার মনের এই যে দ্বিধার লড়াই তা সহজে থামবে না। ওদের লড়তে দিয়ে নিজে শান্ত হয়ে বসল। ওদিক থেকে ফের কেউ বলল, আমি এরকম করতে বলেছিলাম? হ্যাঁ, আমি বলেছিলাম নিজের ভবিষ্যৎ ভুলে উজাড় করে শুধু প্রেমই করে যা? বলেছিলাম? দেখ, প্রসঙ্গটা ভবিষ্যৎ চিন্তার নয়, অতীত নিয়েও তো মাঝে মধ্যে চিন্তা হয়। গিল্ট ট্রিপ খেয়ে কে প্রেম করে ভাই? আদৌ কি ইন্দ্রাণীর প্রতি ওরই এক পুকুর অনুভূতি সত্যি? অনুভূতির আবার সত্যি মিথ্যে কি শুনি? কায়দা করে ম্যানিপুলেট করিস না। ও যে রোজ নিজেকে ভুল বুঝিয়ে এরকম একটা পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, মাঝপথে অনুশোচনা হলে সামালকে দেবে। কি হলে? অনুশোচনা। সত্যজিৎ রায়ের অপুর সংসার দেখিসনি? ভেঙে আবার আফসোস বলতে হবে? সিরিয়াস সময় তুই এত ভুলভাল রেফারেন্স টানিস না, বলার কিছু থাকে না। যাই হোক, মোদ্দা কথা হলো, যা হচ্ছে তা হোল হার্টেডলি হচ্ছে না, কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, বিরাট বড় খামতি। প্রেম এমন কেন হবে? তার তো নিখাদ হওয়া উচিত। তাহলে এইরকম পরিস্থিতিতে তুই কি সাজেস্ট করিস? সরে আসা। সময় থাকতে থাকতেই সরে আসা। এখনো সে সময় আছে। এরপরে কিন্তু ব্যাপারটা চূড়ান্ত সিরিয়াস জায়গায় চলে গেলে একটা চূড়ান্ত কেলেঙ্কারি হবে। সরে আসা? এইরকম একটা সুন্দর সংসার থেকে আচমকা গায়েব হয়ে যাবে? হতে হবে, কিছু তো করার নেই। দেখ, প্রথমেই তুই ভবিষ্যতের প্রসঙ্গ টানছিলি, সেই গ্রাউন্ডেও তো ব্যাপারটা হেলদি হচ্ছে না। কোন অপগণ্ডরা শুধু খায়, ঘুমায় আর প্রেম করে? এটা একটা লাইফস্টাইল? হ্যাঁ, তুই বল না। কিন্তু সংশোধনের তো একটা স্কোপ থাকবে সবকিছুরই। আমি তো সেই সাজেশনই দিচ্ছি ওকে। ইন্দ্রাণীকে সরাসরি বলুক ব্যাপারটা ওয়ার্ক করছে না। পিয়ার প্রেশারে আর যাই হোক প্রেম হয় না। মানে, আমি তোর কথা সমর্থন করছি না এমন নয়, কিন্তু ব্যাপারটাকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখলে হয় না ভাই? এটা জীবন। ছাদ থেকে ঝাঁপ দিলে তার সেকেন্ড চান্স হয় না, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লে তারও সেকেন্ড চান্স হয় না। খামোখা যা হচ্ছে না তাকে সেকেন্ড চান্স কেন দেবে ও? মাথা ঠান্ডা করে ভেবেছিস তুই ব্যাপারটা? আমি মাথা ঠান্ডা করে যতবারই এ ব্যাপারটা ভাবতে গেছি, আপনা থেকেই মাথা গরম হয়ে গেছে। তুই মাথা ঠান্ডা রাখার কথা বলছিস কি করে বলতো এরকম পরিস্থিতিতে? বেশ, দেখ, ডিসিশনটা আলটিমেটলি অর্জুনই নেবে। ও যা ভালো বোঝে দেখা যাক। মনের মধ্যে এই অন্তর্কলহ থেমে গেল। তারপরেই অর্জুন দিশেহারা হয়ে পড়ল। এই অভিযোগ 16 আনা সত্যি। এভাবে আর চলছিল না। বোধহয় ইন্দ্রাণীরও তাই মনে হবে। আর দুটো আনসার্টেন সোর্স অফ ইনকামে 2-1 দিন শুয়ে বসে থাকা এক জিনিস, আর আজীবন জড়িয়ে পড়া সম্পূর্ণ পৃথক একটা ব্যাপার। একমাত্র উপায় আবার ইন্দ্রাণীর মুখোমুখি হওয়া। সহজ নয়, কিন্তু এছাড়া আর কোনো রাস্তাও ছিল না অর্জুনের কাছে। আলুথালু বেশে বসেছিল ইন্দ্রাণী। অর্জুন ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, ইন্দ্রাণী, আমি ব্যাপারটা নিয়ে অনেকবার অনেক রকমভাবে ভেবে দেখলাম। দেখুন, আমি চেষ্টাও করলাম যদি কোনোভাবে সম্ভব হয়, কিন্তু হচ্ছে না সম্ভব। আমার মধ্যে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। আমি বুঝতে পারছি সে কথা, আর কেউ বুঝুক না বুঝুক ভালো রকমভাবেই টের পাচ্ছি। আমি জানি এরপরে বন্ধু হিসেবেও থাকা সম্ভব নয়, সে আবদার আমি করব না। আপনার জীবন থেকে এবার আমার বিদায় নেওয়া উচিত, ওয়ান্স অ্যান্ড ফর অল। জানি না কেমন থাকবেন, জানার চেষ্টাও করব না ভবিষ্যতে, তবে আশা করি ভালোই থাকবেন। ইন্দ্রাণী একসঙ্গে এতগুলো কথা শোনার পর বলার মতো কিছুই খুঁজে পেল না। কোনো শব্দ, কোনো ভাষাই যেন ওর মধ্যে বয়ে চলা অনুভূতি প্রকাশের জন্য যথাযথ ছিল না। ওই ফ্ল্যাটে অর্জুনের যাবতীয় যা যা ছিল সব আস্তে আস্তে একটা ব্যাগে পুড়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল দরজা দিয়ে। ইন্দ্রাণী দরজা অবধি উঠেও এলো না। অর্জুন দরজার বাইরে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিকেই তাকিয়ে হতভম্বের মতো বসে থাকল ইন্দ্রাণী, যেন চিরকালের জন্য ওকে বাকরুদ্ধ করে দিয়ে চলে গেল কেউ।
অর্জুনকেও সেদিন ফিরতে হলো নিঃস্ব রিক্ত হয়েই। ভেবেছিল ওর ক্ষয়ক্ষতি কিছুই হবে না তেমন, অথচ এই লম্বা একটা সময়ের অপচয়, সঙ্গে অনুভূতির টানাপোড়েন, সম্পর্কের জটিলতা কিছুই বাদ গেল না। যে বিরাট কেতা নিয়ে গোল করবে বলে দৌড়ে এসেছিল অর্জুন, তা তো হলোই না, বরং নিজের হাতে একটা প্রেমকে একাধিক কোপে খুন করল অর্জুন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল সেই প্রেমের অপমৃত্যু। অনুভূতির রক্তে ভেসে গেল জীবন। এ ঝড়ে শুধুই ক্ষয়ক্ষতি হল, লাভের লাভ কারোরই কিছু হল না। এমন গোলযোগ হবে জানলে হয়তো এসব খামখেয়ালিপনাকে গুরুত্বই দিত না। পুরো ব্যাপারটাই যে একটা ছেলে মানুষই হয়ে গেছিল তা নিজেও হাড়ে হাড়ে টের পাচ্ছিল। তবে সুখের বিষয় একটাই, অর্জুন শেষমেশ পিছুটান ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিল। সেদিন আর শিবেদার কাছে গেল না অবশ্য। পরের দিন বেলা করে যোগ দিল রিহার্সালে। বিশু পাগলের চরিত্র বাদ দিয়েই কয়েকদিন রিহার্সাল হয়েছিল। অর্জুনকে দেখে শিবেদা চূড়ান্ত অপমান করল। মুখস্থ করা পাঠের মতো এক নাগাড়ে বলে গেল, তোরা ভেবেছিস কি বলবি? আমাকে ভুল প্রমাণ করাই তোদের একমাত্র কাজ। ইন্দ্রাণীর ওপর ভরসা করে নন্দিনী চরিত্রটা দিয়েছিলাম ওকে। নতুন মেয়ে আদৌ ফোকাসড কিনা, পারবে কিনা, দলের মধ্যে নানা রকমের কথা আমার কানে এসেছিল। আমি আমার দিক থেকে 100% নিশ্চিত ছিলাম ও পারবে। শেষমেশ আমাকে ডুবিয়ে দিয়েও একেবারে বেপাত্তা হয়ে গেল। প্রথমে বলল শরীর খারাপ, তারপর সে শরীর এতই খারাপ আর ফোন করার প্রয়োজন মনে করল না। যাকগে, ও না জানালেও ওর শরীরের খবর আমার কান অবধি এসে পৌঁছয়। তারপর তুই, বিশু পাগল চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস? এই কয়েকদিন কোথায় ছিলি? হ্যাঁ? অর্জুন এর সমস্ত কথার উত্তরে বলেছিল, শিবেদা, আমি আর কামাই করব না। একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়েছিলাম, কিন্তু কথা দিচ্ছি আর এমনটা হবে না। আমাকে যা বলার তুমি বলো, কিন্তু ইন্দ্রাণীর ব্যাপারটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত, সেখানে আমার কোনো ভূমিকা নেই। আমি তা নিয়ে মন্তব্যও করতে চাই না। ও নিয়ে আমায় কিছু বলো না প্লিজ। শিবেদা এই নিয়ে আর কিছুই বলল না। বেশ, রিহার্সালে মন দে এবার। তনুশ্রী অর্জুনকে দেখেই কান এঁটো করে হাসল খানিকক্ষণ। তারপর আর ঘটনা বলতে তেমন কিছুই ঘটল না। স্বাভাবিক একটা দিনের মতোই রিহার্সাল চলতে লাগল। অর্জুনও মন প্রাণ সব ঢেলে দিল চরিত্রে। অন্য কোনো চিন্তা ওর মাথাতেই এলো না। এই নিয়ে অবশ্য নিশ্চিন্তই ছিল। ও ভালো মতোই জানত এই রিহার্সালের মধ্যে থাকলে অন্য চিন্তা ওর মাথাতেই আসবে না। এই রিহার্সালটাই ওর ভালোবাসা ছিল, এক এবং একমাত্র ভালোবাসা। রিহার্সাল শেষে ক্লান্ত অবস্থায় বাইরে বেরিয়ে এক কাপ চা, একটা সিগারেট, এটাই তো জীবন। এভাবেই বাঁচতে চেয়েছিল। মাঝখানে শুধু কায়দা মারতে গিয়ে বেকায়দায় পড়ে গেছিল। ওদিকে ইন্দ্রাণীর অবস্থা ফের তথৈবচ। সহেলি সেদিনের পর থেকে আর যোগাযোগ করেনি। ইন্দ্রাণীও এসব নিয়ে মত্ত ছিল। জীবনের এই যে আমূল রদবদল, তা যে সহেলিকে জানানোর প্রয়োজন ছিল, সেটুকুও অনুভব করেনি তখন। আচমকা অর্জুন এতগুলো উপলব্ধির কথা একসঙ্গে বলে যাওয়ার পর ওর ভীষণ একা লাগছিল। দুটো কথা বলার জন্য কাউকে একটা প্রয়োজন ছিল ওর। কিন্তু এই এত বড় শহরে ওর চেনা যতজন ছিল, তাদের কারোর কাছে যাওয়ার রাস্তা আর খোলা ছিল না। শুধু এই শহর কেন, এই পৃথিবীতেও ওর কথা বলার মতো বন্ধুস্থানীয় আদৌ কেউ ছিল কি? ঠাম্মি অবশ্য ছিল, কিন্তু সেও বন্ধুর মতো, বন্ধু নয়। সম্পর্কের এ জাতীয় খুঁটিনাটি ঠাম্মির সাথে আলোচনা করা সম্ভব নয় ওর পক্ষে। নিজের মনেই যাবতীয় যুদ্ধ আর যুদ্ধবিরতি। মাঝে মধ্যে ইন্দ্রাণীর মরে যেতে ইচ্ছে করছিল। এই যে এত সুখ কাছে এসেও এলো না। ঘরের প্রেমটিকে ছেড়ে এমন এক বৃহৎ সমুদ্রে নেমে পড়ল হঠকারিতায়। তারপর দস্তুর মতো নাকানি চোবানি খেল। এ তো ওরই দুর্মতি,
এর দায় তো ওর উপরেই বর্তায়। কিন্তু নিজেকে আর কত দোষারোপ করবেও? সবকিছুরই তো একটা সীমা থাকে। ওকেও কোথাও একটা গিয়ে থামাতে হবে এসব ভাবনা, সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে এই ঘেরাটোপ থেকে। আসতেই হবে। মরার কথা অনেক ভেবেছিল, কিন্তু মরে যাওয়া তো কোনো সমাধান নয়। চাইলেই মরে যাওয়া যায়, কিন্তু এই মৃত্যু চেতনাকে বুড়ো আঙুল দেখিয়েই বেঁচে থাকতে হবে ওকে। যেভাবেই হোক হার মানলে চলবে না। জীবনের অনেকগুলো ঠিক সিদ্ধান্তের সাথে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তার জন্য সারা জীবনের ঠিক সিদ্ধান্তগুলো তো আর ভেস্তে গেল না। বাঁচতে হবে ইন্দ্রাণীকে, বাঁচতেই হবে। বেঁচে থাকাই একমাত্র রাস্তা। একদিন সকালে উঠে নিজের জন্যই চা বসিয়েছিল। ভাবছিল এবার ওর কলকাতা ছেড়ে দেওয়া উচিত পাকাপাকি ভাবে। এ শহরে ওর জন্য আর কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো কাজ, না অন্য কিছু। এমনকি এই শহরের অক্সিজেন নিতেও মাঝে মধ্যে সমস্যা হচ্ছিল ইন্দ্রাণীর। চায়ে সবে একটা চুমুক দিয়েছিল, এমন সময় ফোন ঢুকল। ফোনের স্ক্রিনে চোখ রেখে একটু চমকেই গেছিল ইন্দ্রাণী। বাবা! ওর বাবা ওর খোঁজ খবর রাখে না বললেই চলে। আজ বলে নয়, কোনোদিনই রাখে না। আচমকা একদিন সকালে কি জন্য মেয়েকে মনে পড়ল তার। ফোন ধরবে কি ধরবে না ভাবছিল। শেষমেশ ধরল। কানে দিয়ে হ্যালো পর্যন্ত বলল না। ওপাশ থেকে ইন্দ্রাণী বাবার থমথমে গলা শুনতে পেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে ভালো হয়, তোমার ঠাম্মি আর নেই। হঠাৎ করে পৃথিবীর সব আলো যেন নিভে গেল। হাত পা কাজ করছিল না ইন্দ্রাণীর। কি করবে কি করবে না ভেবে পাচ্ছিল না। হাতের সামনে জলের বোতল থেকে অনেকটা জল খেয়ে নিল। তারপর বেসিনের সামনে গিয়ে জলের ঝাপটা দিল চোখে মুখে। তাতেও যেন কিছুই হলো না। কি অসহ্য গরম লাগছিল ওর। যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই বাথরুমের ভেতরে ঢুকে শাওয়ার চালিয়ে দিল। যা পড়েছিল সমস্ত জামা কাপড় ভিজে গেল। দুহাত কপালে ছুঁয়ে সারা মুখে বোলাতে বোলাতে অঝরে কেঁদে ফেলল। ভেতরে একটা দম বন্ধ করা কষ্ট হচ্ছিল। পৃথিবীর একমাত্র কাছের মানুষটাও আজ ওর থেকে বিদায় নিয়েছে, ওকে কোনো কিছু না জানিয়েই। ঠাম্মি নেই মানে কোথাও গিয়ে ওরও একটা বড় অংশের না থাকা। শৈশব, বাল্য, কৈশোর, যৌবন যাই বলুক, দিন শেষে এই ঠাম্মি ছিল ওর একমাত্র ঠাঁই। আজ সে ঠাম্মি নেই। রোবটের মতো ব্যাগ গুছিয়ে নিল ইন্দ্রাণী। যাবতীয় যা দরকারি জিনিস নিয়ে নিল ব্যাগে। দরজা বন্ধ করে বেরিয়ে পড়ল জগদীশপুরের উদ্দেশ্যে। ট্রেন যখন ডানকুনি স্টেশনে ঢুকছিল, কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছিল। কান্না পর্যন্ত আসছিল না। গলার কাছে দলা পাকিয়ে কি যেন আটকে ছিল। ট্রেন থামার পরেও বেশ খানিকক্ষণ বসেছিল সিটে। শেষমেশ শরীরটাকে কোনো রকমে বয়ে নিয়ে নামল স্টেশনে। একটা টোটো ধরে বলল কোথায় নামাতে হবে ওকে। বাড়িতে ততক্ষণে বীণাপানি দেবীকে সাদা চাদরে চাপা দেওয়া হয়ে গেছিল। মুখের অংশটা খোলা ছিল। নাকে তুলো, চোখে তুলসী পাতা, কপালে চন্দনের সাজ। সারা বাড়িতে কি এক অদ্ভুত আতরের গন্ধ বিরাজ করছিল। এই গন্ধটা যেন যেন দম বন্ধ করে দিচ্ছিল ইন্দ্রাণীর। সবাই ভেবেছিল ইন্দ্রাণী এসে ঠাম্মির ওপর ঝাঁপিয়ে পড়বে। ওকে সামলানোর জন্য একটা প্রাথমিক প্রস্তুতিও নিয়ে রেখেছিল সবাই মনে মনে। কিন্তু তেমন কিছুই হলো না। প্রতিবেশীর মতোই একবার উঁকি দিয়ে দেখল ইন্দ্রাণী। তারপর ব্যাগ সমেত চলে গেল ঘরে।
আর একবারের জন্যও বেরোল না। ওর মা এসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই শ্মশানে যাবি তো? ইন্দ্রাণী ঘাড় নেড়ে না বলল। মুখে যদিও কোনো শব্দ করল না। আসলে ও কোনো শব্দ করতেই পারছিল না। যাবতীয় কান্না জমাট বেঁধেছিল গলায়। ওর স্বরযন্ত্র বিকল করে দিয়েছিল এই কান্না। বিছানা আঁকড়ে উপুড় হয়ে পড়ে থাকল ইন্দ্রাণী। দুপুর গড়িয়ে বিকেল হল। শ্মশান যাত্রীরা সবাই ফিরে এলো। ইন্দ্রাণী তবুও বিছানা ছেড়ে উঠল না। কেউ এসে ওকে ডাকলো না। মায়ের সঙ্গেও ওর যথেষ্ট দূরত্ব। সামান্য খাবার কথাটুকুও ওকে বলার সাহস হলো না কারোর। জানলা দিয়ে যেমন আলো আসে, তেমনি অন্ধকার এসে দখল করে নিল গোটা ঘর। ইন্দ্রাণীও সে অন্ধকারে মিশে যাচ্ছিল। যেন এই পৃথিবীতে ওর পরিচিত কোনো আলোর উৎসই আর নেই। অস্থির লাগছিল ভেতরে ভেতরে। তাই বোধহয় শান্ত হয়ে মরার মতো পড়েছিল ইন্দ্রাণী। তবে সময় যে কিভাবে বয়ে যায় বোঝাই যায় না। সবকিছুরই একটা মেয়াদ থাকে। যে শোকের উদযাপন যত সংকীর্ণ, তার স্থায়িত্ব বোধহয় ততই কম। ইন্দ্রাণীর বিছানায় শুয়ে থাকা মন খারাপ বড় জোর 2 দিন ছিল। পরের দিন মা খাবার নিয়ে এসেছিল। খাবো না করেও অল্প একটু মুখে দিয়েছিল। পরের দিন থেকে টেবিলে এসেই খাওয়া দাওয়া করছিল। আসলে পেটের জ্বালা বড় বালাই, তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। তা বলে যে ইন্দ্রাণীর কষ্ট একেবারে ধুয়ে মুছে গেছিল তা নয়। কাছের মানুষের অনুপস্থিতি কখনোই পূরণ হয় না, কিন্তু সেজন্য জীবন তো আর থেমে থাকে না। ইন্দ্রাণীর জীবনও থেমেছিল না। তবে আর কলকাতা যাওয়া হয়নি ওর। বাবা স্পষ্ট বলে দিয়েছিলেন, দেখো, তুমি এ বাড়ির মেয়ে, আমার মেয়ে। এ বাড়িতেই থাকো, খাও, সময় মতো সামর্থ্য মতো তোমার বিয়ের ব্যবস্থা করব, ব্যাস। এর বাইরে নাটক ইত্যাদি ঠাম্মির আশকারাতেই যা করেছো। আমি এসবের ব্যয়ভার বহন করতে পারবো না। আশা করি তুমি ব্যাপারটা বুঝবে। ইন্দ্রাণী প্রত্যুত্তরে কিছুই বলেনি তখন, এমনকি প্রতিবাদও করেনি। জানত প্রতিবাদ করে কোনো লাভও নেই। নিজের ইচ্ছে জীবনযাপনের যথেষ্ট সুযোগও পেয়েছিল। ঠাম্মি নিজের যৎসামান্য উপার্জনের সবটাই প্রায় ওকে দিয়ে দিয়েছিলেন কলকাতা থেকে থিয়েটার করার জন্য। ও সে সুযোগ হেলায় হারিয়েছে। সুযোগ চিরকাল থাকে না, তাই সঠিক সময় সুযোগের সদ্ব্যবহার করতে হয়। আজ চাইলেও কলকাতা গিয়ে বা এখানে থেকেও থিয়েটার করার উপায় ওর কাছে ছিল না। ইচ্ছেটুকু চিরতরে জলাঞ্জলি দেওয়াই শ্রেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিয়ে। এই নিয়ে অবশ্য ইন্দ্রাণীর মনেও খুব একটা আপত্তি ছিল না। হাতের প্রেমটা তো কৌতুকের বশে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মরীচিকার পেছনে দৌড়ে মরেছিল দীর্ঘ সময়। আর নতুন করে কাউকে ভালো লাগা বা ভালোবাসার অবকাশ ওর নেই। এই বিরাট পরিশ্রম করার মতো মানসিক অবস্থা ওর ছিল না। তাই বাবার দেখে দেওয়া চলনসই কাউকেই সারা জীবনের জন্য মেনে নিয়ে জীবন চালিয়ে দেবে বলে স্থির করেছিল। ইন্দ্রাণীর প্রতি ওর বাবা একেবারে অন্যায় করার কথা ভাবেন উনি। এও বলেছিলেন, যার সাথে সম্বন্ধ করা হবে তাকে তোমার আদৌ পছন্দ কিনা সে মতামত তোমার থেকেই নেওয়া হবে প্রথমে, কিন্তু ছেলে মানুষই করে সবাইকে এক বাক্যে বাতিল করে দিও না, তাহলে তোমাকেই আফসোস করতে হবে একদিন। সারা জীবনে দায়িত্ব আমি নিতে পারবো না। আশা করি যা বলতে চাইলাম বুঝছ। এতে না বোঝার মতো কিছুই ছিল না। ইন্দ্রাণী নতমস্তকে ঘাড় নেড়েছিল। বীণাপাণি দেবী মারা যাওয়ার পর 1 বছর পেরোল। বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কাল অসৌচ কেটে গেল। আর তারপরেই শুরু হলো ইন্দ্রাণীর জন্য পাত্রের খোঁজ।
ইন্দ্রাণী দেখতে শুনতে বেশ ভালো, লম্বা চুল, সুঠাম দেহ। পাত্র আসা মাত্রই ওকে পছন্দ হয়ে যাচ্ছিল। কিন্তু ইন্দ্রাণীর পছন্দ হওয়াটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এসব দেখাশোনা আর বাতিলের মধ্যেই একদিন চন্দনপুর থেকে একজন এলো। চন্দনপুর গ্রাম, তাই ইন্দ্রাণীর বাবা মোটামুটি ধরেই রেখেছিলেন এটাই কিছু হবার নয়। কিন্তু তিনি শুনলেন ছেলের বাপের সম্পত্তি হিসেবে যেমন জমি জমা ছিল, তেমনি ছেলেটি নিজের ক্ষমতায় একটা সরকারি চাকরি বাগিয়েছিল। এমটিএস পরীক্ষা দিয়ে বাগানো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এই বাজারে তার দামই আলাদা। ইন্দ্রাণী দেখল গুঁজে পড়া হালকা রঙের জামা, সাদা কাপড়ের জিন্স, মাঝারি উচ্চতা, ভীষণ যত্নে শেভ করা দাড়ি, চোখে চশমা, আঁচড়ানো চুল। সবকিছুর মধ্যে একটা ক্যাবলামি অবশ্য ছিল, তবে সেই ক্যাবলামির সঙ্গে ছিল ক্যাবলামি ঢাকার একটা অদম্য ইচ্ছে। পাত্রপক্ষের তরফ থেকে ইন্দ্রাণীকে অনেক কিছুই জিজ্ঞেস করা হলো। ইন্দ্রাণী এখন সমস্ত প্রশ্নেরই কায়দা করে উত্তর দিতে পারদর্শী। সেসব মিটে যাওয়ার পর পাত্র আর পাত্রীর আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করা হলো। শহরের এই অভ্যেস গ্রামেও ছড়িয়ে পড়েছিল। শুধু তফাৎ এইটুকুই, ইন্দ্রাণী আর সেই সুপাত্রটির কথোপকথন বাইরে থেকে কান পেতে শোনার প্রাণপণ চেষ্টা করা হচ্ছিল। ইন্দ্রাণী অবশ্য এমনটা আন্দাজি করেছিল, তাই যথাসম্ভব স্বর নামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার নামটা কি যেন? ছেলেটা এমন সহজ প্রশ্ন পেয়ে যেন বেজায় খুশি হল। একগাল হেসে বলল, আমার নাম বিপুল কর। নাম শুনে পছন্দ হলো না ইন্দ্রাণীর। কেমন একটা আদ্যিকালের নাম। আদ্যিকালের না হলেও নামটা একেবারেই বস্তা পচা, কিন্তু তাও মুখে হাসি রেখেই বলল, বাহ, বেশ সুন্দর নাম। ছেলেটার হাসি ইন্দ্রাণীর হাসি দেখে দ্বিগুণ হয়ে গেল। গদগদ হয়ে বলল, আপনার নামটা কিন্তু আমি জানি, ইন্দ্রাণী, তাই তো? ঘাড় নাড়ল ইন্দ্রাণী। তারপর অনেকক্ষণ দুজনেই চুপ করে থাকল। বিপুল নিজে থেকেই জিজ্ঞেস করল, তারপর বলুন কি জানতে চান? ইন্দ্রাণী ভদ্রতার খাতিরে নামিয়ে রাখা মাথাটা তুলে বিপুলের চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, যদি আমাদের বিয়ে হয়ে যায় ভালোবাসবেন আমায়? এমন সাহসী প্রশ্ন আশা করেনি বিপুল, তবু উত্তর তো তাকে দিতেই হয়। মুখের হাসি বজায় রেখেই বলল, বাসবো তো, খুব ভালোবাসবো, আলবাত বাসবো। ইন্দ্রাণী আর কিছু বলল না, চুপ করে থাকল। ওই কয়েকটা কথা ঘূর্ণির মতো ওর মাথার মধ্যে ঘুরছিল, ঘুরতেই থাকছিল। এরপর বাইরে থেকে একটা চাপা হট্টগোল শোনা গেল। ঘর থেকে বেরিয়ে এলো দুজনেই। ফাল্গুনের কোনো একটা দিন দেখে ইন্দ্রাণী আর বিপুলের চার হাত এক হলো। চারিদিকে আলোর রোশনাই, সানাইয়ের আওয়াজ, ভিড়, আত্মীয় স্বজন। মেরুন রঙের বেনারসি গায়ে ভারী গয়না নিয়ে রাজরানীর মতো দেখাচ্ছিল ইন্দ্রাণীকে। ঠাম্মি ওকে এই বেশে দেখলে বড় খুশি হতেন। এই দিন শত সাবধানে থেকেও দুজনের কথা মনে পড়েছিল ওর। একজন রিতম, যার জন্য নিজেকে হয়তো কোনোদিনও ক্ষমা করতে পারবে না ইন্দ্রাণী। আজ বিপুলের জায়গায় রিতমেরই থাকার কথা ছিল, আর এর জন্য দায়ী শুধুমাত্র ইন্দ্রাণী। ভবিষ্যতের যে কোনো খারাপ থাকা, ঝঞ্ঝাট যাই হোক, সব ক্ষেত্রেই রিতমের কথাটা ওর মনে পড়বেই। আরেকজন হল অর্জুন, যার জন্য আফসোস নেই, অপরাধ বোধ নেই, তবে একটা আক্ষেপ তো ছিলই। আজ যদি অর্জুন ওকে সত্যিই ভালোবাসত, তাহলেও তো জীবনটা অন্যরকম হতো। যাপনটা কলকাতার হতো। গড়িয়া থেকে বিজয়গড়, পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা, দক্ষিণাপন থেকে বাঘা যতীন ঘুরে বেড়াতো নানান কাজে। সে উপায় আর ছিল না, তাই সে কথা ভেবেও আর কোনো লাভ নেই। আপাতত ওর গন্তব্য চন্দনপুর।
সন্ধে হয়তো দাঁড়াতে হবে তুলসী মঞ্চের সামনে, দোরগোড়ায় দিতে হবে জল, বাজাতে হবে শাঁখ, গৃহকর্মে সুনিপুণভাবে পাত করে ফেলতে হবে জীবন। যে ছক থেকে একদিন বেরিয়ে যেতে চেয়েছিল, শেষমেশ সেখানেই এসে জীবন আটকাল। এসব ভাবতে ভাবতেই কখন যেন সিঁথিতে সিঁদুর উঠে গেল, লজ্জা বস্ত্র ঢেকে দিল মুখ। কানে এলো হাসি ঠাট্টা। এই দেখ দেখ, নাকে বেশ অনেকখানি সিঁদুর পড়েছে, বর তার মানে খুব ভালোবাসবে। মনে মনেই হাসছিল ইন্দ্রাণী। সে হাসি বোধহয় ঠোঁটেও ছড়িয়ে পড়েছিল। এই ভালো, যা হচ্ছে তা মেনে নেওয়াই শ্রেয়। যা হয়নি তার আক্ষেপ করে প্রাণপাত করতে করতে জীবন কাটানোর কোনো মানে হয় না। তবু ইন্দ্রাণীর জানতে ইচ্ছে করছিল, এই যে ও রিতম আর অর্জুনের অভাব টের পাচ্ছিল, ওরাও কি ইন্দ্রাণীর অভাব টের পাচ্ছিল? ওর জীবনের এত বড় একটা ঘটনার খবর কি ওদের কানে পৌঁছেছিল আদৌ? নাকি একেবারে সমস্ত টান ছিন্ন করে এগিয়ে গেছিল ওরা? কে জানে। এ প্রশ্নের উত্তর জানার কোনো উপায় তো ওর কাছেও ছিল না। এই গল্পটা এখান থেকে অনেক রকম মোড় নিতে পারে, বুঝলেন? ইন্দ্রাণী বৈবাহিক জীবনে চূড়ান্ত অসুখী হতে পারে। বিপুল ওকে স্পর্শ করলেই অর্জুনের কথা মনে পড়তে পারে। পরবর্তীকালে অর্জুন বিশাল নামডাক করে ফেললে লুকিয়ে অর্জুনের সাথে ইন্দ্রাণী দেখাও করতে পারে। কিন্তু সেসব সম্ভাবনার কথা মুলতুবি থাক। এই গল্পের শেষে যতটুকু দেখা যাচ্ছিল ঠিক ততটুকুই বলি। ইহার পর ইন্দ্রাণী আর বিপুল সুখে শান্তিতে জীবন কাটাইতে লাগিল। একটি প্রেমের অপমৃত্যুর পর আরেকটি প্রেমের সম্ভাবনা জন্মগ্রহণ করিল। এই গল্পটি ফুরাইল, নোটে গাছটি মুড়াইল। ধন্যবাদ।